ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক নেতাদের এক ধরনের হস্তক্ষেপ, সুপারিশ বা চাপ থাকে নাকি? অবশ্যই থাকে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা এটির কারণে অনেক জেলা সময় পর্যায়ে থেকে থাকে, ত্যাগী নেতাদেরকেও বাদ দিতে হয় আপনাদের নাকি? অনেক অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তাকে আমি আসলে যোগ্য না। ধরেন আমার কমিটির সময় একটা ছেলে একটা উপজেলা সাধারণ সম্পাদক ছিলেন, তাকে সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট আমাকে করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। সে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট হয় না, একটা উপজেলা লেভেলের সেক্রেটারি ছিলেন, যেখানে তার জেলা সেক্রেটারিও মানে বিবেচনা আসে নাই। তো তার আন্ডারে একটা উপজেলা সেক্রেটারিকে তাকে আনতে হচ্ছে, কারণ এমন একজন নেতৃত্ব সামনে বসে যেটা তাকে দিতেই হবে, রাখতেই হবে, কোনো অপশন নেই। না রাখলে সেখানে মানে আমরা বেকায়দায় পড়ে যাই। এরকম বেশ কিছু হয়েছে। আপনি একজনের কথা আমি তো আপনাকে বলতেই পারি যে এরকম একজন নাম আসলো, যার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর নকল করে একটা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসলো। তো তাকে ছাত্রলীগে কিন্তু আগের কমিটির সে মেম্বার ছিলেন বা সহ সম্পাদক ছিল, ওকে ভাইস প্রেসিডেন্ট রাখতে হয়েছিল। তো এখান থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে রিকোয়েস্ট আসে, তার মাধ্যমে তার একজন ঘনিষ্ঠ লোক। এখন ওটা যদি আমি না রাখি তাহলে কিন্তু মনে করেন যে আমার পথ থাকে না। সেখানে পার্টির জেনারেল সেক্রেটারি যদি আপনাকে বলে যে ওর একটা রিকোয়েস্ট দেখো, তো সে রিকোয়েস্ট করছে একটা নাম, সেই নামটাকে এই নামটা, যদি এরকম হয় তো আপনি এখানে কই যাবেন বলেন? কিন্তু আলটিমেটলি কিন্তু দায়টা আমাদের কাছে আসে। দেখেন, যখন আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়ে বলি যে নারায়ণগঞ্জ জেলা এবং জালানগঞ্জ মহানগর যখন কমিটি হলো, এই জায়গাটা শামীম ওসমান সাহেবের একটা ছোট আধিপত্য ছিল। তো ওনারা যখন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসলেন, তা আমার কাছে আগে কিছু অভিযোগ জমা পড়েছিল যে এখানে কিছু বিবাহিত বা উত্তীর্ণ এরকম বেশ কিছু অভিযোগ, খুনের মামলা আসামি এরকম বেশ কিছু মানে যাদের অভিযোগ আছে তারা কমিটিতে চলে আসতেছে, এরকম অভিযোগ আমি আগেই পেয়েছি। তো আমি দেখলাম কমিটি রেডি করে নিয়ে আসছে, তো তিনি আমাকে বললেন যে এটাকে স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়ার জন্য। তা আমি যখন তাকে বললাম যে আমার কাছে কিছু অভিযোগ আছে, এগুলো আমাকে দেখতে হবে, তো তিনি এটাকে মানতে ছিলেন না, যে আমি দায়িত্ব নিব, আমি দেখবো, বা সমস্যা নেই, উইল ট্যাকেল ইট। আমি বললাম যে না, এটা তো একজন সাংবাদিক যদি ফোন করে আমাকেই ফোন করবেন, ছাত্রলীগের একজনের অভিযোগ আসলে আমাকে বলবেন, আই উইল বি সোললি অ্যাকাউন্টেবল ফর দিস। তো এখানে আমাকে দেখতে, আমি কিন্তু তার মানে এটা কিন্তু এর আগে হয়েছে কিনা জানি না, শামীম ওসমান সাহেবের রিকমেন্ডেশন আমি রাখি নাই। আমি কিন্তু সেখান থেকে 10 জনকে বাদ দিয়েছি, এবং 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে আমি কিন্তু চেঞ্জ এনেছিলাম, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। হয়তো বা তিনি তখন আমার প্রতি রুষ্ট হয়েছেন। তো এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো করতে গিয়ে তাদের চক্ষুশূল আমাদেরকে হতে হয়েছে, কিন্তু কিছু মানে করার ছিল না আমাদের কাছে। উভয় সংকট, করলেও দোষ, না করলেও দোষ। আচ্ছা, এখন এই যে বাস্তবতাগুলো বললেন, একজন তরুণ নেতা হিসেবে, একজন তরুণ ছাত্র নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই যে বিদ্যমান একটি বাস্তবতা, এই বাস্তবতায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জন্য আপনার কাছ থেকে কিছু জানতে চাই যে আপনি কি মনে করেন যে আপনার অভিজ্ঞতার আলোকে আওয়ামী লীগের এই মুহূর্তে কি করা উচিত? ধন্যবাদ ভাই। আমি বলবো যে কিছুদিন আগে আমি একটা লেখা দিয়েছিলাম, সেই লেখাতে আমি উল্লেখ করেছিলাম যে আওয়ামী লীগ সবসময় একটা গণমানুষের দল ছিল। আওয়ামী লীগ যখন বিরোধী দলে যায় তখন তারা গণমানুষের দল আক্ষরিক করতেই হয়ে ওঠে, কিন্তু ক্ষমতায় গেলে সেখানে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি, যে তখন আস্তে আস্তে গণমানুষ থেকে সরে আসে। এই টেন্ডেন্সিটা আমরা বেশ কিছু ধরে লক্ষ্য করেছি, আগেও দেখেছি, 96-এ দেখেছি। এই কারণে কিন্তু বারংবার ষড়যন্ত্র করার সুযোগটা পেয়েছে, জনগণকে ভুল বোঝানোর অবকাশটা এসেছে। তো আমি বলবো যে মানে ওই একটাই, যে সত্যিকার অর্থেই মানে বিচার মননে মনোমগজে গণমানুষের দল হয়ে ওঠা। এই জায়গাটায় ধরেন বিগত 15 বছরে যারা ক্ষমতার বলয়ে ছিল, বিভিন্ন কারণে, নানা কারণে তারা কিন্তু এক ধরনের বিতর্কিত হয়েছে, তাদের প্রতি মানুষের অভিযোগ অনুযোগ আছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে যারা বিগত এই 15 বছরে ক্ষমতার বলয়ের বাইরে ছিল, আওয়ামী লীগের বৃহৎ বটবৃক্ষ, সেখানে হাজার হাজার না লাখ লাখ নেতা কর্মী আছেন যারা সত্যিকার বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে রাজনীতিটা করেন, একদম তৃণমূল পর্যায় থেকে ভালোবাসেন, ওন করেন, তারা পাওয়ার জন্য না, কিছু দেওয়ার জন্য, মানুষকে সেবার জন্য রাজনীতি করেন। এই মানুষগুলোকে খুঁজে বের করা, আপনার বিগত 15 বছরে যারা হালুয়া রুটি খায় নাই অথবা পায় নাই, অথবা তারা এখান থেকে অনেক তুলনামূলক সৎ থেকেছে, এবং যারা লোকালি গ্রহণযোগ্য, এমন অনেক মানুষ আছে। আমি নাম বলবো, নাম বললে আমি এখনো না হলে মানে কয়েকশো নাম বলতে পারবো, যারা আমি দেখেছি, চিনেছি, যারা সত্যিকার অর্থে যোগ্য। তো এই মানুষগুলোকে খুঁজে খুঁজে সামনে নিয়ে আসতে হবে, একটা ম্যাসিভ চেঞ্জ লাগবে। কারণ এই আন্দোলনের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে এখন মানুষের কিন্তু একটা চিন্তা ভাবনা পরিবর্তন আসছে। তারা সরাসরি এখন অনেক স্বচ্ছ দেখতে চায়, সবার মধ্যে একটা জবাবদিহিতার জায়গাটা তারা নিশ্চিত করতে চায়। এবং ছোট ছোট তরুণ প্রজন্ম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, তারা
অবশ্যই অনেক অভিজ্ঞ, কিন্তু দেখা যায় কি বর্তমান যারা দেখেন এখন সবার নাকে ছড়ি ঘুরাচ্ছে, এই সমন্বয়ক বলেন বা যারা, তারা তার সঙ্গে তাদের নানা নাতির বয়সের ডিফারেন্স, এখানে কিন্তু বাপ ছেলে না, 3-4টা জেনারেশনের গ্যাপ গ্যাপ হয়ে গেছে। তো সেখানে অবশ্যই আমি মনে করি যে 50 ভাগ মানে সিনিয়র থেকে যারা আপনার সত্যিকার ত্যাগী এবং বঞ্চিত এবং যারা সুযোগ পায়নি, সেই মানুষগুলা যাদের জনসম্পৃক্ত, সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করা 50% অভিজ্ঞতার আলোকে, এবং বর্তমান প্রজন্ম থেকে বর্তমান ছাত্রনেতা বা সাবেক ছাত্রনেতা এর মধ্যে থেকে বাকি 50% গ্যাদার করা। 50 ভাগ সিনিয়র এবং 50 ভাগ তরুণ, উদ্যম্য তরুণ, যারা এই বর্তমান প্রজন্মের জেনারেশন জি, তাদের পালসটা বুঝবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কখনোই একটা পুরো জেনারেশনকে বাদ দিয়ে তাদেরকে ইগনোর করে রাজনীতি করতে পারবো না, এটা সম্ভব না। সামনে জেনারেশন আলফা আসছে, সুতরাং তাদের মনের ভাষা, তাদের চাওয়াটা, তাদের বৃহৎ অংশ, তারা কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছ থেকে, কিভাবে চায় আগামী দিনের রাজনীতিটা, সেটাকে নিয়ে গবেষণা দরকার আছে, আলোচনা দরকার আছে। সেই পালস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এইটা এই তরুণ প্রজন্মে যারা আছে তারাই বুঝতে পারবে। আপনাকে যদি ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরেন আমি আওয়ামী লীগের রাজনীতিতে আমি কিন্তু এক ধরনের মোস্ট জুনিয়রই বলা যায়। এখানে আমাদের সিনিয়র অনেকেই আছে। আমার 2 কমিটি আমি নেতা আগে ছিলাম। তো সেখানে দেখেন যে আমার কমিটিতে ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ছিলেন, নাম হচ্ছে ইমরান জমাদ্দার। ও আমার 4 ব্যাচ জুনিয়র ছিল। তো ওর হাত ধরে হলে উঠেছিল নুরুল হক নূর, যে এখন একটা রাজনৈতিক দলের প্রধান, ছোট হোক যাই হোক একটা দলের তো প্রধান সে। তো ও তখন মহসিন হলের উপসম্পাদক, মানব সম্পদ সম্পাদক ছিলেন, মানে নূর ছাত্রলীগের। তো আমার কর্মী ইমরানের হাত ধরে হলে উঠেছিল তার ওর কর্মী হিসেবে নূর। নূরের কর্মী হচ্ছেন আক্তার, যে আক্তার ডাকসুর সমাজসেবা সম্পাদক, এখন একটা দলের সদস্য সচিব নাগরিক কমিটির। সেই আক্তারের ফলোয়ার বা কর্মী হচ্ছে আপনার আসিফ এবং নাহিদ, এবং এই নাহিদের এবং আসিফের ফলোয়ার হচ্ছে বা কর্মী হচ্ছে সার্জিস এবং হাসনাত। তো আপনি দেখেন যে আমাদের সাইড থেকে, আমরা জুনিয়র, আমার সাইড থেকে কয় ধাপ নিচে গিয়ে এখন নেতৃত্বের জায়গায় আসছে। তারা এখন একাধিক মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট চালাচ্ছে। সুতরাং এটা একটা সিম্বল, একটা সিগনেচার। সাইনটা আপনাকে বুঝতে হবে যে এদেরকেও মানুষ মেনে নিচ্ছে, এদেরকে মেনে নিচ্ছে। তো বিষয় হচ্ছে যে এখন অবশ্যই তরুণ নেতৃত্ব আনার হাই টাইম। আপনাকে এখানে যারা আছে ছাত্রলীগের সাবেক কমিটির অনেকেই আছেন যারা ত্যাগী, যোগ্য এবং যাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। সবসময় ছাত্র নেতাদেরকে বঞ্চিত করার একটা টেন্ডেন্সি আওয়ামী লীগে সিন্ডিকেট করে সাবেক ছাত্র নেতাদেরকে সামনে আসা দেওয়া হয় না, কারণ তারা মনে করে যে এই ছাত্র নেতারা সামনে আসলে তাদের এক ধরনের যে বেল থাকবে না, এই যে বিষয়টা, বা তারা অপাঙ্ক্তীয় হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু একটা সিন্ডিকেট সবসময় এটা আছে। তো সেই জায়গা থেকে অনেক ছাত্র নেতা, আপনি ভুরি ভুরি ধরন আছে, তারা খুব পটেনশিয়াল ছিল কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারে নাই, তাদেরকে করতে দেয়া হয় নাই। এরকম বহু বহু আছে। আপনি যদি একদম সিম্পলি বলেন যে বর্তমানে এই সময়ে এসে এত চড়াইত্রের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ সময় পার করছে, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীকে নিপীড়ন হচ্ছে এবং এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, এই ধরনের যে একটা নজিরবিহীন ঘটনাগুলো ঘটছে, এত এত অন্যায় অনিয়ম চলছে, এর বিরুদ্ধে বর্তমান নেতৃত্ব যেখানে কথা বলতে পারছে না বা বলছে না, সেখানে যারা একসময় আওয়ামী লীগ ছাত্রলীগ করতেন, সেই অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলেন, তিনি কথা বলছেন, আসাম আব্দুর রব তিনি কথা বলছেন, ঠিক আছে, সেখানে মান্না সাহেব কথা বলছেন, আমাদের কাদের সিদ্দিকী কথা বলছেন। তা আপনি দেখেন যে তারা কিন্তু আওয়ামী লীগটা করতে পারে নাই, যে কোনো ভাবে তারা বঞ্চিত হোক বা সরে যেতে হয়েছে অভিমান করে, অভিযোগ করে, তারাই এখন কথা বলছে। এখন তাদেরকেই আমরা ফলো করছি, তাদের কথা আমরা লেখা আমরা শেয়ার দিচ্ছি, তাদের বক্তব্য আমরা ভাইরাল করতেছি যে আমাদের পক্ষে যাচ্ছে। তো আলটিমেট ইভেন গোলাম মোহাম্মদ রনি, সে ভালো খারাপ হোক, সে তো একটা অনেক ক্ষেত্রে ন্যায় কথা বলতো, সেও তো আওয়ামী লীগটা করতে পারে নাই। তো আওয়ামী লীগ এর সমালোচনা করলে বা আমাদের এই জিনিসটা কিন্তু আমরা নেওয়া শিখতে হবে যে গঠনমূলক সমালোচনাকারীকে, সেই নিন্দুককে ভালোবেসে কাছে আনতে হবে। সেই আজকে যদি আমি বলি যে যারা ধরেন সাংবাদিক, আপনি সাংবাদিক সাহেব বলি, সাংবাদিক নেতৃত্বে যারা, অনেকের নাম আমি সরাসরি বলতে চাই না, যারা এমন হয়ে পৌঁছে গেছে দলীয় লেজুরবৃত্তি করার কারণে, যাদেরকে মানুষ গ্রহণ করে না, এর জায়গায় যদি একজন খালেদ মহিউদ্দিন বা একজন মাসুদ কামাল, তাদের অনেক কথা কিন্তু পক্ষান্তরে আমাদের পক্ষে যায় অনেক ক্ষেত্রে। তো এই সমস্ত মানুষের আইডিয়া নেয়া, তাদের ফলা পরামর্শ নেওয়াটা আমাদের দরকার ছিল, যেটা আমরা নেই। ব্যর্থতা কোন জায়গায়, যে আমার সমালোচনা করছে যদি গঠনমূলক হয়, ওই সমালোচনা নেয়া, একসেপ্ট করা এবং সেভাবে কাজ করা, তাহলে কিন্তু ভুলগুলো হইতো না। তো সেই সেম ক্ষেত্রে আওয়ামী লীগের, আমি দলে থেকে দলের, এই যে আপনার দেখেন ব্যারিস্টার সুমন ভাই, তিনি যখন এত ভালো ভালো কাজ করতেন, কিন্তু দলের মানে
নেতাদের অনেক মানে নেগেটিভ কাজ, অনেক দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলতেন, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। তো এই অসৎ মানুষের সিন্ডিকেটটা অনেক শক্তিশালী। আমি বিভিন্ন সময় এরকম কথা বলেছি, আমাকেও এক ধরনের কোণঠাসা করে রাখা হয়েছে। তো এইভাবে যদি যারা সরাসরি বঙ্গবন্ধুকে ভালোবাসে না, তারা আদর্শ বাস্তবায়ন করে করে আওয়ামী লীগ করতে চান, তাদেরকে কালের প্রয়োগ ক্রমায় সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ৭১-এর পর থেকে আপনার ৭৫-এর পরে যে খারাপ সময় আসছে, আপনার এই যে ৮০-র দশকের যে উত্তাল চড়াই উতরে গিয়েছে, ৯০-এর গণ আন্দোলন গিয়েছে, আপনার ৯৬ ২০০১ সাল পরবর্তী 1/11, এই যে ক্রাইসিস মোমেন্ট গুলো আওয়ামী লীগের আসছে, সেই সময়ে যারা কষ্ট করেছে, ঝুঁকি নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তার একটা বড় অংশ পরবর্তীতে অবহেলিত হয়েছে, কষ্ট পেয়েছে, মানে রাগ করে অভিমান করে দূরে সরে গিয়েছে, তাদেরকে সাইড বেঞ্চে রাখা হয়েছে। এইটা কিন্তু আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে। এটা কিন্তু এক ধরনের অভিশাপ আওয়ামী লীগের একটা ক্ষেত্রে বলতে পারেন যে না, তাদের দীর্ঘশ্বাসটা, যারা কষ্ট করে শ্রম দিয়েছে কোনো না কোনো মাধ্যমে কারো কোনো কারণে নিন্দায় সে তারা মাইনাস হয়ে গিয়েছে। এইটা আওয়ামী লীগ ভুল করেছে। এই ভুলগুলো খেসারত কিন্তু আস্তে আস্তে আমরা দিচ্ছি এখন। গোলাম রাব্বানী, এই সুতরাং যে আমি আপনি বলবো যে না, এদেরকে নিয়ে আসতে হবে, অভিমান ভুলিয়ে রাগ ভাঙিয়ে। এই যে সত্যিকার হীরের টুকরো গুলো আছে আমাদের, যাদেরকে মানুষ একসেপ্ট করে এখনো, তাদের কথা শুনে যারা, এই মানুষগুলোকে আস্তে আস্তে আবার আওয়ামী লীগে নিয়ে আসতে হবে। এই চ্যালেঞ্জটা আমাদের নেওয়া দরকার। জি, এই যে আপনি আওয়ামী লীগের যে বিষয়গুলো বললেন, তো আওয়ামী লীগ তো একটি বাস্তবতার মধ্যে পড়েছে এবং জনরোষের সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। কিন্তু এই যে এখন যারা ক্ষমতা নিল, যারা দীর্ঘদিন ধরে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতো, আমরা দেখতাম যে তারা সেমিনার সিম্পোজিয়ামে দেশ নিয়ে নানান সুন্দর সুন্দর কথা বলতো। তো গত 5 মাস ধরে তারা দায়িত্বে আছে, তো দেশে কি আদৌ কোনো তারা ইতিবাচক পরিবর্তনের দিকে নিতে পেরেছে মনে করেন? না, দুঃখিত, এটা তারা করতে পারছে না। এবং তাদের একটা ভালো মানুষের মুখোশ ছিল, যে মুখোশটা এই 5 মাসে খুলে গিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে এটা মানুষও বুঝতে পেরেছে। বিগত 5 মাসে আমি যদি বলি যে আওয়ামী লীগের কিছুই করতে হয় নাই, আওয়ামী লীগের যে কতটা সঠিক ছিল, এবং আওয়ামী লীগ যে আসলে অ্যাকচুয়ালি মন্দের ভালো এবং বিকল্প, ভালো বিকল্প, বেটার অপশন, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। বিগত 5 মাসে কমপক্ষে আমার আমার দৃষ্টিতে নির্মোহভাবে যদি বলি, 25 থেকে 30% আওয়ামী লীগের জনসমর্থন ভোট বেড়েছে। মানুষ বলছে আগে ভালো ছিলাম, এবং তারা মিন করে এটা বলছে। আজকে সারা দেশে যে অনিয়ম, দুর্নীতি, কমপ্লিট ললেসনেস চলছে, আজকে একটা পরিবার সন্ধ্যার পরে বেরোতে পারে না, ভয় পায়। তারা জানে যে গেলে ছিনতাইকারী ধরবে, না হলে আমি লুটপাটের শিকার হব, কোনোভাবে আমি এমন একটা পরিস্থিতি হবে, এবং সেটা আমি প্রতিকার পাবো না। প্রতিকার না পাওয়ায় যে অনাস্থাটা সৃষ্টি হয়েছে, এটা সর্বোচ্চ। এবং আপনি দেখেন যে মরার উপর খাড়া ঘায়ের মধ্যে এমনিতেই মুদ্রাস্ফীতি, সেখানে আপনার এই যে এই রিসেন্ট 15% মানে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো। তো এরকম আত্মঘাতী, জনবিচ্ছিন্ন বা জনবিরুদ্ধ সিদ্ধান্ত একটার পর একটা তারা নিচ্ছে মন মতো করে। তারা কোটার জন্য আন্দোলন করে, তারা বারংবার সেই কোটাকেই আবার এস্টাবলিশ করছে তাদের মন মতো করে। তারা বলছে যে 86,000, তখন বলেছিল, এখন হয়তো বা লাখ ছাড়িয়ে গেছে। তারা চাকরি দিয়েছে, কোথায় দিয়েছে, কাকে দিয়েছে কেউ জানে না, কিভাবে দিয়েছে কোনো কোনো ধরনের জবাবদিহিতা বা বালাই নেই, যেটা কোনোদিন হয় নাই। আমাদের শ্রদ্ধেয় আমার ডিপার্টমেন্টের টিচার আসিফ নজরুল স্যার, তিনি বলেছিলেন যে এক সাংবাদিক রোজিনার বাক স্বাধীনতা নাকি কি বলে সমস্ত রাষ্ট্রের গোপনীয়তা হচ্ছে গুরুত্বপূর্ণ, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। তো সেই সাংবাদিকরা আজকে সেই সচিবালয়ে, যেখানে গোপনীয়তা রক্ষার জন্য তারা সাংবাদিক নিষিদ্ধ করে দিলেন, যেখানে আপনি বলা হচ্ছে যে তারা রিপোর্ট দিচ্ছে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে, বা কারো ব্যক্তি কারো দোষ নেই, সেখানে আবার তার সাংবাদিককে ঠিকই। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটা বাতিল করার জন্য, তাদের মন মতো সাংবাদিক দিয়ে সচিবালয়ে ভরানোর জন্যই তারা আগুনটা লাগিয়েছিল, অথবা তাদের দুর্নীতি আড়াল করার জন্য। এরকম বহু ঘটনা যেটা তারা চেষ্টা করেছে ঢাকার, শাক দিয়ে মাছ ঢাকতে পারে নাই। সবকিছু কিন্তু জনগণের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, যে যেটা বলা হচ্ছে এনজিও সরকার, বা যেমন খুশি তেমন সাজা সরকার, যেভাবে মন চায় তারা সেভাবে চালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন এনজিওর মাস্টার, যিনি শুধু মহাজন বলা হয়, তার কোন রকম পূর্ব অভিজ্ঞতা নাই, তিনি অন্য সেক্টর ভালো হতে পারেন, কিন্তু তিনি আজকে নিজে বলছেন যে আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো বুঝি না, আমি জানি না, আমি তো পারি না, আমি কেন এখানে আসলাম। এই যে তাকে তো ডেকে ডুকে নিয়ে আসা হয়েছে, সে তো আসতে চান নাই, মানে তাকে তো ডেকে ডুকে নিয়ে আসা হয়েছে, জাতির প্রয়োজনেই তাকে আনা হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে জাতির প্রয়োজন তো সে ফুলফিল করতে পারছে না। সবচেয়ে বড় কথা, এটা তো ভাই ছেলে খেলা না, এটা তো মঞ্চ নাটক না। আপনি একটা দেশের ভাগ্য নিয়ে
যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এর চেয়ে আপনারা ঠিক আছে আওয়ামী লীগ সরিয়ে দিয়েছেন, জাতীয় সরকার করতেন, তাও তো একটা মন্দির ভালো হতো। রাজনৈতিক লোক দিয়ে আজকে দেশ চালা, দেশের যে দুর্দশা, আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা নেত্রী করেন নাই, আশেপাশের লোক করেছে হয়তোবা, অবশ্যই হয়তোবা না করেছে, আমি ধরে নিচ্ছি। তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে, দুর্দশা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে, মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে, মানুষ বলছে। সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে 15 বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ফাপা ফাপা আওয়াজ বা কল্পনা, মিথ্যা, এগুলা বয়ান মিথ্যা। আমি দেখলাম ডিবিসির একটা নিউজ, সেখানে হাজার হাজার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে, তাদের বিপক্ষে, সাধারণ মানুষের কমেন্টস। তো সত্যটা বললে কিন্তু মানুষ, বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অর্জনগুলো করেছে, এই 5 মাসে কিন্তু একটা একটা ইটও তারা গাঁথতে পারেনি বা চেষ্টা করেনি। বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত, তারা একটা বাচ্চাদেরকে বইটা বন্ধ দিতে পারেনি। এতটা অযোগ্য অথর্ব এই সরকার। সুতরাং এদের একাত্তর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, তাদের কোনো বেজ নাই। আমি মনে করি যত দ্রুত সম্ভব কালকে সকাল তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে, মাপ চেয়ে, নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। এই যে আর অভিজ্ঞতা সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখছি যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, তো এই ধরনের কিংস পার্টির কি বাংলাদেশে রাজনীতিতে আপনি ভবিষ্যৎ দেখেন? দেখুন, যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন, হ্যাঁ, তার সেনা শাসনের অবশ্যই। কিন্তু তার যে বিচক্ষণতা ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবোই, তার যে প্রজ্ঞা ছিল বা তার যে, সেইটার তো শতভাগের 1 ভাগ আমি এই 5 মাসে এদের মধ্যে কারো মধ্যে দেখি নাই। যেখানে 2006 সালে, আজ থেকে আপনার 18 বছর আগে চেষ্টা করে ব্যর্থ হয়ে, মানে কান ধরে ইউনূস সাহেব বিদায় নিয়েছিলেন, তার এই নাগরিক শক্তি আইন পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো সেই চেষ্টা যে 18 বছর পর আবার হয়, তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না। তিনি ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপিকে এস্টাবলিশ করে ফেলেছেন। তো সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন, ঠিক আছে, সেটা ওটা মর্নিং শোজ দ্য ডেজ, তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাদের সেই গ্রহণযোগ্যতা, হ্যাঁ মানুষ তাদেরকে ভালো, মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে, যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না, তো মনে করেছিল অন্য একটা দল কিছু এসে যে আওয়ামী লীগ মন্দের ভালো, তার চেয়ে ভালো কেউ করে কিনা, হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা, যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা, এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অ্যামাউন্ট